দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের জন্য নিয়ে আসছি লক্ষ্মীনাথ বেজবরুয়ার আমার জীবনস্মৃতি পাঠ। লক্ষ্মীনাথ বেজবরুয়া ছিলেন সাহিত্যরথী। উনি রসরাজ উপাধিও পেয়েছিলেন, কিন্তু ওনার জন্ম বিশেষ কোনো অট্টালিকায় হয়নি, হয়েছিল নৌকোতে। উনার পিতা দীননাথ বেজবরুয়া এবং মাতা থানেশ্বরী দেবী যখন ব্রহ্মপুত্র নদে নৌকো দিয়ে চাকুরির জন্য স্থানান্তরে যাচ্ছিলেন, তখন ওখানে নৌকোর মধ্যেই লক্ষ্মীনাথ বেজবরুয়ার জন্ম হয়েছিল কার্তিক মাসের লক্ষ্মী পূর্ণিমার রাতে। তাই ওনার নাম রাখা হয়েছিল লক্ষ্মীনাথ। তো আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। লক্ষ্মীনাথ বেজবরুয়ার কর্ম ছিল উৎকৃষ্ট সমাজসেবী সাহিত্যিক ছিলেন। তাই আমরা দ্বাদশ শ্রেণীতে ওনার বিষয়ে পড়ছি। ওনার ছোটবেলার স্মৃতি এই পাঠে উল্লেখ করেছেন। ছোটবেলায় পিতার কাজের জন্য পিতার সাথে সাথে গুয়াহাটি, তারপর গুয়াহাটির বিভিন্ন জায়গায় ওনাকে থাকতে হয়েছে, লখিমপুর, আর ওনাদের বাড়ি ছিল শিবসাগরে। তো লেখাপড়া উনি লখিমপুরে, গুয়াহাটিতেই প্রথম করেছেন। তো শিবসাগরের বাড়িতে উনি প্রথমে গুয়াহাটির সৌন্দর্য বর্ণনা করেছেন। বলেছেন, গুয়াহাটির সৌন্দর্য অপরূপ, যেন প্রাচীন ঐতিহ্যবাহী অসমীয়া মেয়েরা যে মেখলা পরেন ফুল তোলা সুন্দর, সেরকম সুন্দর সেই লুইত নদীর দুপাশ। বলছেন, পাহাড় পর্বত ঘেরা, পর্বতের মাথায় ধবল মুকুট, গলায় 7 নুড়ি মালা। অর্থাৎ এত সুন্দর ছিল সেই পাহাড়ের সৌন্দর্য। তাই কখনো কখনো মানুষ আসামকে জঙ্গলের রাজ্যও বলতো। সেই জঙ্গলে ঘেরা আসাম অপরূপ সুন্দর। আর ওনার বাড়ি শিবসাগরকে উচ্চ আসাম ও নিচু আসামের সাথে তুলনা করতে গিয়ে মাছ ধরার জায়গা বলতেন। তো উনি বাড়িতে যাওয়ার জন্য খুব উতলা হয়ে উঠতেন, খুব খুশি, কিন্তু হঠাৎ গিয়ে যেন কেন ভালো লাগতো না। আবার যখন দেখতে পেতেন দিখৌ নদীর শান্ত স্রোত, সেই বিশাল পুকুরে পদ্মফুল, সুন্দর পদ্মফুল ভ্রমর খেলছে, রংঘর, তলাতল ঘর, কারেংঘর ইত্যাদি দেখে পড়ে এত খুশি হয়ে যেতেন যেন শিবসাগর আনন্দ সাগরে পরিণত হয়ে যেত। ওনার সহপাঠী, ওনার 2 ভাইপো ছিলেন। একজন ছিলেন ওনার চেয়ে 1.5 বছরের বড়, আর একজন ছোট। ওনারা 2 খুব ভালো বাংলা জানতেন। তারা যখন সুর করে বাংলা কবিতা আবৃত্তি করতেন, পর্বতের ধূসর মেঘ হইল উদয়, ভয়ঙ্কর শব্দ করি বেগে বায়ু বয়, পাতা উড়ি ফল পড়ে ভাঙিতেছে ডাল, উড়িল বাতাসে সব কুটিরের চাল। এসব কবিতা, চমৎকার কবিতা শুনে লেখক নিজের আত্মগ্লানিতে ভরে যেতেন। উনি ভাবতেন, উনি লখিমপুর, গুয়াহাটিতে যে লেখাপড়া করেছেন তা অতি নগণ্য হয়ে গেছে, কেননা তিনি ভালো বাংলা পড়তে পারেন না। তারপর আবার মনে সাহস সঞ্চয় করে উনি প্রতিজ্ঞা করলেন
যে ওদের কাছ থেকে বাংলা কবিতা শিখে ওদেরকে হারিয়ে দেবেন। যেই ভাবা তেমনি কাজ শুরু। উনি কবিতা শিখতে লাগলেন। 2-4 দিনের মধ্যেই যুদ্ধ তৎপরতায় সব কবিতা মুখস্থ করে ওদের সঙ্গে দাঁড়িয়ে সমান তালে কবিতা আওড়াতে লাগলেন। এই ছিল তার জীবনের বাংলার কবিতা যুদ্ধ। তখনকার সময়ে বাংলা ভাষার প্রতি ওনার যে প্রেরণা ওনার ভাইপোদের কাছ থেকে পেয়েছিলেন, তা তিনি তার জীবন স্মৃতিতে ব্যক্ত করেছেন, বলেছেন। তারপর উনি তো চলে গেলেন ওনার বাবার সাথে, মার সাথে। ওখান থেকে আবার শিবসাগরে আসার আগেই ওখানে বাংলা ভালো যাত্রা গানের পালা এসেছিল। ওই যাত্রা গানের পালা থেকে ভাইপোরা আবার গান মুখস্থ করে দিল। এবার তো উনি জব্দ হয়ে গেলেন। উনি তো কোনো দিন বাংলা যাত্রা গান দেখেননি বা শোনেননি। ওরা যখন গান শুরু করে দিল যাত্রা গান থেকে, ওরাই আগে প্রেম করলি হেসে হেসে, এখন কান্দ কেন নির্জনে বসে। তখন তিনি ওনার অসমীয়া ভাওনা থেকে কিছু বলতে চেয়েছিলেন, কিছু বললেন। তখন ভাইপোরা তা তাচ্ছিল্য করে উড়িয়ে দিল। তখন তিনি নত মুখে ওরা দুজনের কাছে হার স্বীকার করে নিলেন, কেননা উনি তো ভালোভাবে যাত্রা দেখেননি বা শোনেননি। তখনকার সময়ে বাংলা যাত্রা হতো, অসমীয়া যাত্রা না হয়ে বাঙালি যাত্রাগুলোও দেখানো হতো। মহন্তরা ভুল বাংলা বলেও তারা খুশি থাকতেন আর দর্শকদেরকে খুশি রাখতেন। বাংলার প্রতি তখনকার সময়ে খুব একটা আকর্ষণ ছিল সবার। লেখক নিজেও আকর্ষিত হয়েছিলেন বাংলা ভাষার প্রতি। উনি সুন্দর সাবলীল সহজ সরল ভাষায় ওনার জীবন স্মৃতিতে সেই বাংলা ভাষার ব্যাপারে ব্যক্ত করেছেন দ্বাদশ শ্রেণীর আমার জীবন স্মৃতি পাঠ্যাংশে।